ওনাকে এরপরে আপনাদের সঙ্গে কিছু বলবেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ দাস। তো আমাদের ক্যাম্প করার মেইন মোটিভটা হচ্ছে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জাগানো, মানে স্পেশালি কানের ব্যাপারে। কারণ ইদানিং কালে আমরা দেখছি যে হঠাৎ করে কানের শোনা একদম হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। তো সেটা ওরা আগে এখানে লোকাল দেখাচ্ছে, কিন্তু ওরা ঠিক করে ট্রিটমেন্টটা পাচ্ছে না। সেটা অ্যাওয়ারনেস করা খুব জরুরি। আর কেন হচ্ছে পুরোটা বোঝানোর দরকার, তাই জন্য এই ক্যাম্পটা করছি, যাতে সব পেশেন্টদের এই ব্যাপারে আমরা অবগত করতে পারি। আর গলায় কোনো সমস্যা হলে অনেকে মানে নিজে থেকে কোনো মেডিসিন নিয়ে নেয়। গলায় অনেক ধরনের সমস্যা হতে পারে, টনসিলের সমস্যা হতে পারে, কোনো আলসার বা এইসব, সেগুলোর আলাদা আলাদা চিকিৎসা হয়। তো সেটাও একদম ইএনটি স্পেশালিস্টকে দেখিয়েই করানো উচিত আমার মনে হয়। ডিজে কানকে কতটা কানে ডিজের দ্বারা মানুষের কান কতটুকু ক্ষতি হতে পারে? ডিজে বক্সে মানে ওটা এক ধরনের মানে নয়েজ পলিউশন ক্রিয়েট করে। তো এইটাতে prolonged exposure মানে more than 100 decibels even for 5 minutes can cause 100% sensory neural deafness, মানে নার্ভের পুরো 100% নার্ভ ড্যামেজ। তো সেটা যদি হয় সেটা ট্রিটমেন্ট করাটা খুব ডিফিকাল্ট। আর সেটা তখন আমরা ইনভেস্টিগেট করি, কানের টেস্ট করানো হয়, করে ওটা ট্রিট করা হয়, ট্রিটমেন্ট কিন্তু লোকের অ্যাওয়ারনেস করার দরকার যে এরকম নিজে সামনে যাতে করে না হয়, স্পেশালি যারা বুড়োরা আর বাচ্চারা, এদের খুব জরুরি। বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে মোবাইলের উপর প্রচুর নির্ভরশীল হয়ে গেছে, আর সেই মোবাইল কানে লাগাচ্ছে বা হেডফোন কানে লাগিয়ে সারাক্ষণ হচ্ছে। হ্যাঁ, হেডফোন কানে লাগাচ্ছে। তো এখনকার ওই যে অনলাইন ক্লাসেস চলছে, অনলাইন সব কিছু হচ্ছে। তো মানে যদি একান্তই দরকার পড়ে হেডফোন না ইউজ করে ইয়ারফোন ইউজ করে, যাতে পুরো কানটা কভার করা থাকে। শুধু যদি হেডফোন ইউজ করা হয় তো সেটাতে কানের পর্দায় চাপটা অনেক বেশি পড়ে। তার চেয়ে হেডফোন ইউজ করলে তবুও আমরা বলি যে নাই ইউজ করতে, যাতে যত কম ইউজ করা যায় তত ভালো। যদি একান্তই ইউজ করতে হয় ওটা হেডফোন ইউজ করতে না, ইয়ারফোনে বেশি প্রবলেম। দাঁতের প্রবলেম দেখা যাচ্ছে ছোটদের, একটা বাচ্চা বয়স থেকে দাঁতের প্রবলেমটা যেন ইদানিং বেড়েই গেছে। দাঁত সারা পেয়েছি, খুব ভালো লেগেছে। মানে ওনাদের কাছে গিয়ে মানে তাদের ডাইরেক্ট রেসপন্সটা পাওয়া যায় যে কীরকম। অনেক মানুষ এসছেন, তাদেরকে জানাতে পেরেছি যে যে কী ধরনের প্রবলেম তারা হয়তো অনেক ক্ষেত্রে দেখলাম, যেটা দেখতে পেলাম যে ইগনোর করেছে। যেটা আমি এইমাত্র বলছিলাম যে মানে প্রেশার আছে, অথচ বলছে যে না আমি একবার ওষুধ খেয়েছিলাম কিছুদিন, তারপরে আর খাইনি। তো এই যে জিনিসটা সচেতন করে তোলা যে না আপনাকে ওষুধ খেলে সেটাকে রেগুলার কন্টিনিউ করতে হবে, তো সেটা খুব জরুরি। ক্লাবের এই উদ্যোগ এবং আপনাদের কেয়ারলেস হসপিটালের যে সহযোগিতা, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমরা এই ধরনের প্রোগ্রাম আমরা তাই করে থাকি, কারণ আমাদের উদ্দেশ্য হলো যে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতাকে বৃদ্ধি করা। আগে যে প্রশ্নটা করলেন যে সাধারণ জনগণের মধ্যে আমরা এই ক্যাম্পগুলো করি, এবং যেহেতু এখন যতই বলি ডাক্তার প্রচুর, কিন্তু গ্রামের দিকে ডাক্তার এখনও মানুষ কোয়াকের উপর ডিপেন্ড করে। ওই জন্য আমরা সবসময় চেষ্টা করি কোয়াক থেকে আগে সচেতন করে তারপরে গিয়ে আমরা অন্য ডাক্তার কাছে যাবো। তো সেইটা আমরা ডাক্তারবাবু দিয়ে করি। আমরা যেমন ধরুন বিভিন্ন টাইম বিভিন্ন রকম আমরা চিকিৎসা ক্ষেত্রে উন্নত ডেভেলপমেন্ট করছি। যেমন ডাক্তারবাবু এখন আগে দেখবেন হার্ট অপারেশন করতে গেলে বিশাল একটা কাটতো, এবং তার জন্য 10 দিন 15 দিন শুয়ে থাকতো, তার আবার সেলাই। এখন যেমন মিনিমাল ইমার্জেন্সি হয়ে গেছে, ছোট্ট কেটেই হার্ট অপারেশন হয়ে যাচ্ছে। সেটা সম্পর্কে হচ্ছে আমি ডাক্তারবাবু বলে দেবেন যে মিনিমাল ইমার্জেন্সি কী। আর আমরা যেহেতু গ্রামের দিকের এখানে পেশেন্টদের বা সাধারণ মানুষের পক্ষে পিয়ারলেসের
মতো জায়গায় অ্যাফোর্ডেবল সম্ভব নয়, এটা আমরা জানি। তার জন্য আমরা সবসময় চেষ্টা করি যে স্বাস্থ্যসাথী স্কিমটা যেটা গভর্নমেন্টের আছে সেটা প্রমোট করা। আমরা ওখানে স্বাস্থ্যসাথীতে সমস্ত কার্ডিওলজি কেস বিনামূল্যে করে থাকি। কতজন পেশেন্ট এখানে দেখলেন? আজকে 64 টোটাল 64 হয়েছে সব মিলিয়ে। এখনো পর্যন্ত পুরো হিসাবটা আসেনি, আরো আসবে, কিছুদিনের পরে আরো আসবে। এর মধ্যে কতগুলো ক্রিটিক্যাল কেস আছে? ক্রিটিক্যাল কেস আমি যা দেখলাম তাদের 3 থেকে 4 জনের ইমিডিয়েটলি ইন্টারভেনশন দরকার। আমরা সেগুলো মোটামুটি কিছু তো একবারই তো কাউকে দেখিয়ে এভাবে তো বলা যায় না যে আপনার কালকে ইন্টারভেনশন লাগবে, এটা লাগবে। যেটা আমরা মোটামুটি কিছু তাদেরকে পরীক্ষা নিরীক্ষা দিয়ে ডাক্তারবাবু দিয়েছেন, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা কনফার্মেশন পাবো যে ওনার সত্যি লাগবে কিনা। এবং সেটা আমি ওনাদেরকে বলেছি যে টেস্টগুলো করে সমস্ত রিপোর্টগুলো আমাদেরকে, আমি আছি বা সৌরভকে নাম্বার দেওয়া আছে, তাদের হোয়াটসঅ্যাপ করে রিপোর্টটা পাঠিয়ে দিতে আমরা কনসার্ন ডাক্তারবাবুকে রিপোর্টটা দেখিয়ে নিয়ে যার যা মতামত বা যা প্রেসক্রিপশন করবে সেটা আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে জানিয়ে দেবো। কাটা হচ্ছে সেটা এখন কাটা হচ্ছে না। এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে হয় বুকের ডান দিক থেকে পাঁজরের মধ্যে অথবা বাঁ দিক থেকে পাঁজরের মধ্যে থেকে ছোট একটা 2 থেকে 2.5 থেকে 3 ইঞ্চির মতো কেটে আমরা অপারেশনটা করতে পারছি। এবং এই পদ্ধতিতে করার জন্য তার রোগী তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারছে, ইনফেকশনের চান্স কম হচ্ছে, রোগীর ব্লাডের পরিমাণ অনেক কম লাগছে, মানে অনেক সময় লাগছেই না, অপারেশনের পরে কোনো ব্লাড লাগছে না, হার্টের মতো অপারেশনের করতে। তো সেটা ডিপেন্ড করছে ডান দিক না বাঁ দিক, ডিপেন্ড করে যে কি ধরনের অপারেশন, ভালভের অপারেশন হচ্ছে, ভালভ চেঞ্জ করতে হচ্ছে, তাহলে ডান দিক থেকে বাইপাস করতে হয় তাহলে বাঁ দিক থেকে। তো এরকম সেটা জায়গা মানে অপারেশন বেসিসের জায়গাটা চেঞ্জ হয়, কিন্তু এটা উপযোগী ক্ষেত্রে যে পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি করতে পারছে। হার্টকে সুস্থ রাখতে আমাদের করণীয় কি, সাধারণ মানুষের করণীয়? দেখুন, সাধারণভাবে একটা সুস্থ রাখার জন্য প্রথম জিনিস হচ্ছে যে খাওয়া দাওয়া ভালো করে খেতে হবে। যে খাওয়া দাওয়া ভালো করে বলতে যে হেলদি ফুডটা বেশি খেতে হবে, যেমন ধরুন তৈলাক্ত জিনিস বা তেলে ভাজা বা ধরুন ফ্যাটি ফুডগুলো, এগুলোকে অ্যাভয়েড করতে পারলে ভালো। বাকি শাকসবজি ফলমূল প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে খাদ্যাভ্যাসের পরে হচ্ছে আমাদের মধ্যে অনেকে নেশার জিনিস গ্রহণ করে, যেমন সিগারেট হলো, বিড়ি হলো বা পানির সঙ্গে জর্দা, এই জিনিসগুলো টোব্যাকো রিলেটেড যে কোনো জিনিসকে অ্যাভয়েড করতে হবে বা অ্যালকোহল। 2 নম্বর হচ্ছে যে কারো সুগারের প্রবলেম বা ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটাকে অন্তত কন্ট্রোল, ডাক্তারকে দেখিয়ে নির্দিষ্ট কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, নির্দিষ্ট সুগার লেভেলটাকে নির্দিষ্ট পরিমাণের মধ্যে রাখতে হবে। কারো যদি কোলেস্টেরল থাকে তাকে বা প্রেশারের প্রবলেম থাকে তাকে ওষুধ খেতে হবে। এরপরে হচ্ছে যে হাঁটা চলা, যদি হাঁটা চলা রেগুলার ওয়েটে মিনিমাম 2 থেকে 2.5 বা 3 কিলোমিটার হাঁটা চলা করতে হবে। মানে শরীরটাকে সুস্থ রাখতে গেলে এই জিনিসগুলো করতে হবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে রোটারি ক্লাব সব সময় সুস্থ সমাজ তৈরির লক্ষ্যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করে থাকে। এই আজকের এই নিখরচায় হেলথ ক্যাম্প, এটা একটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আজকের দিনে মানুষ সবসময় স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে পারে না, সেই জন্যই আজকে আমাদের এই প্রচেষ্টা তাদেরকে সচেতন করা। আমরা ভবিষ্যতেও আরো কর্মসূচি নেব, তার জন্য আপনাদের সকলের সাপোর্ট চাই। ধন্যবাদ ডাক্তারবাবুদের, ধন্যবাদ পিয়ারলেস হসপিটাল কর্তৃপক্ষের, ধন্যবাদ আপনাদের মতো সাংবাদিকরা আমাদের উৎসাহ দিয়ে থাকেন, আমাদের এই প্রচেষ্টাগুলোকে খবর আকারে প্রকাশ করেন, জনগণের মধ্যে পৌঁছে দেন। ধন্যবাদ আমাদের ক্লাব সদস্যদের এবং ইনার হুইল মেম্বারদের, তারা সব সময় আমাদের সব কাজে এগিয়ে এসেছেন। অবশ্যই ধন্যবাদ আমাদের সৌরভ সাউ, যিনি আমাদের প্রথম থেকেই এই প্রচেষ্টাকে সফল করবার জন্য আমাদের সঙ্গে থেকেছেন এবং পিয়ারলেস হসপিটাল এবং রোটারি ক্লাবের সঙ্গে সমন্বয় সাধন করে এসেছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবং পিয়ারলেস হাসপাতালের উদ্যোগে আজকে 22শে ডিসেম্বর রবিবার মেগা হেলথ চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে 11টা থেকে এই ক্যাম্প শুরু হয়েছে। তো আমরা এই উপলক্ষে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছি। আপনারা যারা প্রেস থেকে এসছেন, আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন, তাদের সাথে আমি প্রথমে পরিচয় করে দিব
ডাক্তার প্রিয়দর্শনী কুমার হৃদরোগ বিশেষজ্ঞ, ডাক্তার শুভদীপ নায়ক ইএনটি বিশেষজ্ঞ, রয়েছেন দেবাশিস খান কেয়ারলেস মার্কেটিং, রয়েছেন আমাদের রোটারি ক্লাব অফ মার্কেট প্রেসিডেন্ট সুতনুপতি এবং রয়েছেন ইনার হুইল ক্লাব অফ কন্ট্যাক্ট প্রেসিডেন্ট রীনা মাইতি। আমি দেবাশিস বাবুকে কনফারেন্সে প্রথমে আপনি ডাক্তার ওনার প্রথমে শুরু করছে যে ব্যাপারটা নিয়ে আমি ডক্টর প্রিয়দর্শন কুমার, কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন, সিএমএস হসপিটাল, কলকাতা। দেখুন, কার্ডিওভাস্কুলার ডিজিজ যেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সবথেকে মর্টালিটি যে কারণ বলা হয়, সব থেকে বেশি মৃত্যুর কারণ হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো আজকের দিনে মানুষকে সতর্ক করা খুবই দরকার, কারণ যদি মানুষ সতর্ক হয় এবং সময়ে যদি এগুলো সম্বন্ধে ব্যবস্থা নিতে পারে, তাহলে যেটা হয় যে অন্তত আমরা কিছু আনএক্সপেক্টেড ডেথকে অন্তত আটকাতে পারি, আনটাইমলি ডেথ যেগুলো পাই। তো সেইগুলো আটকানোর জন্য মানুষের মধ্যে সতর্কতা বাড়ানোর জন্য, সচেতনতা বাড়ানোর জন্য এই ধরনের প্রচারমূলক অনুষ্ঠান বা এই ধরনের ক্যাম্প খুবই উপযোগী হতে পারে বলে আমার মনে হয়, এবং সেটাই আমরা আজকে বিয়ারলেস হসপিটালের পক্ষ থেকে সেটা করছি আর কি। এখানে আগামী দিনে কি আরো ক্যাম্প হবে না এটাই? না, অবশ্যই এটা হচ্ছে কন্টিনিউয়াস, নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো হতে হবে এবং আমাদের কাছে মানুষের কাছে পৌঁছতে হবে জিনিসগুলো নিয়ে, যে কী ধরনের সিমটম বা কী ধরনের উপসর্গ দেখলে মানুষ ডাক্তারবাবুর কাছে যাবেন, মানে কেন বা কখন যাবেন এবং কখন তার ওষুধ খাওয়া দরকার বা কখন কিছু টেস্ট করানো দরকার, সেটা মানুষকে সেই সচেতনতাটা বাড়িয়ে তোলার জন্যই আরও বেশি করে মানুষের কাছে আমাদেরকে যেতে হবে। এটা শহর কেন্দ্রিক, গ্রামীণ রুরাল এরিয়াতে কি এই ক্যাম্পগুলো আবার হবে না শুধুমাত্র? সেটা হয়তো সময়ের সঙ্গে আমরা আস্তে আস্তে সব জায়গাতেই পৌঁছানোর চেষ্টা করব। না, রুরাল ক্ষেত্রে মানুষরা তো এই ওয়ার্ড ডাক্তারের প্রতি নির্ভরশীল হয়ে যান বেশিরভাগ ক্ষেত্রে, তাই বড় ডাক্তারের পরামর্শ সঠিকভাবে পান না। তো সেই সব ক্ষেত্রে আপনারা কি উদ্যোগ গ্রহণ করছেন? আমরা দেখুন, আমরা দু ধরনের সচেতনতা শিবির করে থাকি। একটা হচ্ছে যে এই যারা রুরাল এরিয়ায় যারা প্র্যাকটিস করেন তাদেরকে নিয়ে কিছু সচেতনতামূলক প্রোগ্রাম তৈরি করি, এবং আর কিছু করি যে যখন ক্যাম্প টাইপের যেখানে সাধারণ মানুষরা এসে আমাদের কাছে পরামর্শ বিভিন্ন জায়গায় নিয়ে যান। তো যেটা আপনি জানতে চাইলেন সেটা একটু সেইভাবেই বলি যে ধরুন, যে রুরাল এরিয়াতে যারা আছেন বা যারা চিকিৎসা করছেন তাদেরকে যদি আমরা সচেতন করতে পারি যে কখন বা কতটা পর্যন্ত তারা ট্রিটমেন্ট করবেন বা কতটা প্রবলেম বা কী প্রবলেম দেখলে, কী উপসর্গ দেখলে তারা মানুষ আমাদের কাছে পেশেন্টকে পাঠাবেন বা কী টেস্ট করিয়ে পাঠাবেন বা সেই মুহূর্তে কী ওষুধ দেবেন, সেইগুলো নিয়ে আলোচনা করার জন্যই আমরা ওই ধরনের সচেতনগুলো প্রোগ্রামগুলো শিবিরগুলো করে থাকি। তো সেটা আমরা যেটা বললাম যে দুভাবে ভাগ করি, যে একটা হচ্ছে ডাক্তারদের জন্য আর একটা হচ্ছে যে মানুষের জন্য, সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছে তাদেরকে ট্রিটমেন্ট দেবে। বর্তমান দিনে দেখা যাচ্ছে যে কার্ডিও প্রবলেমটা হিউজ হচ্ছে, এটা কি এই খাদ্যাভ্যাসের জন্য হচ্ছে বর্তমান দিনে? দেখুন, এটা শুধুমাত্র খাদ্যাভ্যাসকে দায়ী করে লাভ নেই, বিভিন্ন কারণে হতে পারে। যেমন সুগার একটা, আজকের দিনে আপনি জানেন যে সুগার একটা মহামারীর আকার ধারণ করেছে, প্রায় প্রতি বাড়িতেই আপনি দেখবেন যে সুগারের রোগী আছে। তো সুগার একটা বড় কারণ, যে ডায়াবেটিস একটা বড় কারণ, যেটার কারণে কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়। তো সেই জন্য সুগার একটা কারণ। প্রেশার আনডায়াগনোজ যদি থেকে যায়, প্রথম দিকে মানুষ ধরুন কারো একটু মাথা ঘুরছে বা কিছু হচ্ছে, বা ধরুন কেউ কোনো, আমরা নিয়মিত তো প্রেশার চেক করাই না, হয়তো কোনো উপসর্গ দেখা দেয় না, কিন্তু তার প্রেশার দীর্ঘদিন ধরে প্রেশার যখন থাকবে, তো সেটা কিন্তু আস্তে আস্তে হার্টের এবং বিভিন্ন শিরা এইগুলো ক্ষতি করতে থাকে। তো সেই জন্য প্রেশার একটা প্রবলেম হতে পারে। এরপরে ধরুন যে কারো হতে পারে যে খাদ্যাভ্যাস, যেরকম বললেন আজকের দিনে ফাস্টফুড খাওয়ার একটা বিশাল চলে। আমরা ভাজাভুজি দিতে উপস্থিত বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় পিৎজা বা এই ধরনের নতুন ধরনের বা বাইরে থেকে আমরা যে জিনিসগুলো আমদানি করেছি, যে খাবারগুলো, তো সেগুলোতে অনেক পরিমাণে চিজি খাবার বা ধরুন ফ্যাট জাতীয় খাবার অনেক বেশি থাকে। তো সেই খাবারগুলো কিন্তু হার্টের পক্ষে খুব ক্ষতিকারক।
এবং সেটা সেই সচেতনতা আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি, সচেতন করার চেষ্টা করি। একটা অভিযোগ আছে যে যেটা মেডিসিনে যেটা কিওর করা যায় অনেক ক্ষেত্রে বড় বড় নার্সিং হোমরা তাকে অপারেশনে ফেলে দেয়, কি বলবেন? না, এরকম তো হয় না, আমি বলি, অন্তত আমি আমার প্র্যাকটিসে বলতে পারবো না। কারণ হচ্ছে যে ধরুন যদি কোনো আমরা ধরুন অ্যাঞ্জিওগ্রাম যে করে থাকি, ধরুন হার্টের শিরায় কোনো প্রবলেম আছে কিনা, তো সেটার ক্ষেত্রে যে কার ক্ষেত্রে 3 ধরনের ট্রিটমেন্ট, একটা বলা হয় ওএমডি বা অপটিমাম মেডিকেল থেরাপি, আরেকটা হয় অ্যাঞ্জিওগ্রাফি বা অ্যাঞ্জিওপ্লাস্টি, এবং লাস্টে গিয়ে হয় বাইপাস অপারেশন। তো এই সকল ক্ষেত্রে কিন্তু কার কোনটা দরকার, যে কার ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি করবো না, কারোর ক্ষেত্রে শুধুমাত্র মেডিসিন দেওয়া হবে বা কারোর ক্ষেত্রে বাইপাস লাগবে কিনা, এটা আমি বলছি বা আমার টিমের কেউ বলছি, এরকমভাবে কিছু হয় না। এটা একটা ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন রেকমেন্ডেশন থাকে অথবা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রেকমেন্ডেশন থাকে। আমরা সেই রেকমেন্ডেশনের ভিত্তিতেই কাজ করতে বাধ্য, এবং আমরা ওয়ার্ল্ড ওয়াইড এই প্র্যাকটিসটাই চলে থাকি। তো সেইভাবেই কাজ হয়। এনজিওগ্রাম করাতে হলেও দেখা যাচ্ছে হিউজ কষ্টের ব্যাপার থাকে, এটা গ্রামের লোকেরা করতে পারে না। আপনাদের সংস্থা থেকে সেরকম কোনো ব্যবস্থা আছে? না, এখন আমার মনে হয় অ্যাফোর্ডেবিলিটিটা হয়তো অতটা প্রবলেম নয়, কারণ বিভিন্ন জায়গায় আমাদের হসপিটালে আমরা স্বাস্থ্যসাথী বা এই ধরনের সুবিধাগুলো দিয়ে থাকি। তো যদি কারোর এরকম কার্ড থাকে তো তারাও গিয়ে আজকাল তো অ্যাফোর্ড করছেন। তো অ্যাফোর্ডেবিলিটি আমার মনে হয় না এখন অতটা, সচেতনতাটা বেশি দরকার, অ্যাফোর্ডেবিলিটিটা হয়তো অতটা প্রবলেম নয়।